হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সবাই নিশ্চয়ই। আবারও তোমাদের সাথে আহ, যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে আমি ফাহিম মোহাম্মদ ইনারউদ্দিন। তো গত ক্লাসগুলিতে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ যুক্তিবিদ্যার পরিচিতি নিয়ে। যুক্তিবিদ্যার পরিচিতিটাও তোমরা একটু একটু করে জেনেছো। যুক্তিবিদ্যার কে প্রথম যুক্তিবিদ্যাকে আমাদের সামনে নিয়ে আসেন মহামতি দার্শনিক অ্যারিস্টটল, এবং তার পরিচিতিও তোমরা জেনেছো কোথায় কোথায় যুক্তিবিদ্যার উৎপত্তি হয়েছিল, এবং সেখান থেকে যুক্তিবিদ্যা এখনকার বাংলাদেশের আমরা যারা শিক্ষার্থী রয়েছি তাদের কাছে পর্যন্ত কিভাবে আসলো, পশ্চিমা দেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে, ভারত থেকে, চীন থেকে। ঠিক আছে, একটু একটু করে দেখেছি। আমরা আবারও ফিরে যাব অবশ্যই এই অধ্যায়গুলোতে। তবে আমি আজকে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমি বলেছি যে দেখিয়েছি তোমাদের দ্বিতীয় অধ্যায় যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, অর্থাৎ যুক্তিবিদ্যা কোথায় কোথায় আমরা প্রয়োগ করব সে বিষয়গুলো তোমাদের জানা দরকার। কেনই আমরা যুক্তিবিদ্যা পড়ব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমরা যুক্তিবিদ্যা কোথায় প্রয়োগ করব। ঠিক আছে, আমাদের বাস্তব জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের অর্থনীতিতে, ঠিক আছে কিনা, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তবে তোমরা জেনে রাখো যুক্তিবিদ্যার সাথে দর্শনের একটি অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। বিশেষ করে তোমরা যখন এইচএসসি পর্যায়ে যুক্তিবিদ্যা পড়বে, তারপরে তোমরা যখন অনার্স মাস্টার্সে, সেখানে তোমরা দর্শন একটি শব্দ সাথে পরিচিত হবে। তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে স্যার দর্শনটা কি? আসলে জীবন এবং জগৎ এর যে যৌক্তিক ব্যাখ্যা রয়েছে, আমি আবার বলছি, বলো তোমরা আমার সাথে বলো, জীবন এবং জগতের যে যৌক্তিক ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে দর্শন। দেখো সেখানে কিন্তু যৌক্তিক ব্যাখ্যার কথা আসছে, অর্থাৎ যুক্তির কথা চলে আসছে। আমরা জীবনকে আমরা একটি জায়গায় দাঁড় করাতে চাই, আমরা জগৎকে একটি জায়গায় আমরা দাঁড় করাতে চাই। জীবন এবং যৌক্তিকের কত না প্রয়োজন, এর বাহিরে তো আমাদের আর কিছু নেই। জীবন জগতের বাহিরে আমাদের বলো কিছু আছে? জীবন জগতের বাহিরে আমাদের কিছু নেই, আছে আমাদের মৃত্যু। ঠিক আছে কিনা? মৃত্যুটাকেও আমরা কিবা আসলে আমাদের হবে, এটা অনিবার্য। সেখানেও আমাদের যৌক্তিক অনুষঙ্গ কিন্তু কাজ করে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এর জন্যই যুক্তিবিদ্যার সাথে সম্পর্ক রয়েছে দর্শনের, যুক্তিবিদ্যার সাথে সম্পর্ক রয়েছে নীতিশাস্ত্রের, নীতিবিদ্যার। ঠিক আছে কিনা? আমরা যারা দর্শন, ভবিষ্যতে গিয়ে যারা তোমরা দর্শন পড়বে, তারাও কিন্তু নীতিবিদ্যা তোমাদের পড়তে হবে। নীতিবিদ্যার সাথে সম্পর্ক রয়েছে তোমাদের ব্যবসাবিদ্যা। ঠিক আছে, পেশাগত পেশাগত জীবনের সম্পর্ক রয়েছে তোমাদের যুক্তিবিদ্যার সাথে। হ্যাঁ, যুক্তিবিদ্যার সাথে তোমাদের সম্পর্ক রয়েছে সমাজবিদ্যার, যুক্তিবিদ্যার সাথে সম্পর্ক রয়েছে তোমাদের মনোবিদ্যার, মনোবিজ্ঞানের। ঠিক আছে, এভাবে যুক্তিবিদ্যার সাথে তোমাদের সম্পর্ক রয়েছে গণিত শাস্ত্র। ঠিক আছে, আমাদের যে আমরা গণিত পড়ি, গণিতেও কিন্তু যৌক্তিকভাবে তোমাদের প্রমাণ করতে হয়। যে যখন তোমার প্রমাণ করবা, যুক্তির সাথে যদি প্রমাণ না করতে পারো, তাহলে তোমার এক বন্ধু বলবে যে না, এটা তো অযৌক্তিক হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার যুক্তি প্রমাণিত হচ্ছে না। তোমার গণিত যদি প্রমাণিত না হয়, গণিতের যে অঙ্কশাস্ত্র রয়েছে সেটি যদি তুমি প্রমাণ করতে না পারো, তাহলে তুমি বলবে, অনেকে বলবে এটি বিষয়টা অযৌক্তিক হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই জীবন এবং জগতের যেমন দর্শন আমরা বলি, সেখানে যুক্তিবিদ্যাও সেখানে অঙ্গাঙ্গিভাবে তোমাদের সাথে সম্পর্কিত। এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কথা তোমরা জানো। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাথে সাথে কম্পিউটার বিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আধুনিক কালের যে কম্পিউটার বিজ্ঞান, তোমরা কম্পিউটারের সাহায্যে আমরা ইউটিউব, ফেসবুক, ঠিক আছে, আমরা টুইটার, যত গুগল, যত কথাই বলি না কেন, কম্পিউটারের সেখানে সম্পর্কিত রয়েছে। এবং
কম্পিউটার যদি আমাদেরকে ভুল আহ, আহ, ভুল সিদ্ধান্ত দেয়, কম্পিউটার যদি আমাদের ভুল ইন্ডিকেশন দেয়, তাহলে কি হবে? আমরা সেখানে যথার্থভাবে আমরা সেগুলি আমরা প্রয়োগ করতে পারবো না আমাদের বাস্তব জীবনে। সেই কম্পিউটার শাস্ত্রের সাথেও আমাদের যুক্তিবিদ্যার কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেগুলি তোমাদের জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে কথা বলছিলাম, যেমন কম্পিউটারের সাথে তো সম্পর্ক রয়েছেই, এবং তার সাথে আমাদের বাস্তবে জীবনের, ব্যক্তিগত জীবনের, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ওভারঅল আমাদের সব কিছুর সাথে যুক্তিবিদ্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। সেটি তোমরা ধাপে ধাপে জানতে হবে। ধন্যবাদ তোমাদেরকে। আমরা পরবর্তীতে আরও জানার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্কটাকে দেখার চেষ্টা করব। যুক্তিবিদ্যা হচ্ছে আমাদের যুক্তিকে আমাদের মানুষের জন্য সহজ করে দেওয়া, অথবা যুক্তির কষ্টি পাথরে আমাদেরকে যুক্তিকে প্রদর্শন করতে হলে, যুক্তিবিদ্যার সংজ্ঞাটা যদি আমরা একটু জানি, যুক্তিবিদ্যা কাকে বলে বলো তো? আমি অত্যন্ত সহজভাবে যদি বলো, কি বলবা? যুক্তিবিদ্যা এমন একটা সূত্রের মাধ্যমে আমরা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করে দেয়। ঠিক আছে কিনা? আমাদের মিথ্যাকে বর্জন করে সত্যকে পাওয়ার জন্য চেষ্টা করে যুক্তির মাধ্যমে। আর দর্শনটা কি? দর্শন হচ্ছে আমাদের জীবন জগতের যে যৌক্তিক ব্যাখ্যা আমাদের মাঝে নিয়ে আসে, সেটি হচ্ছে আমাদের দর্শন। ঠিক আছে কিনা? আমরা যে কোনো বিষয় পড়ি না কেন, পরবর্তীতে আমরা তার দর্শন খোঁজার চেষ্টা করি। ব্যক্তি মানুষের দর্শন, ঠিক আছে কিনা? সমাজের দর্শন, রাজনীতির দর্শন। তাহলে দর্শন যুক্তির নিরিখে, যুক্তির কষ্টি পাথরে যাচাই করে আমাদের জন্য আমাদের যে নির্ঝাস সত্যটুকু নিয়ে আসে, সেটি হচ্ছে আমাদের দর্শন। কাজেই যুক্তি ছাড়া দর্শন তো আসলে অচল। এই জন্য দর্শনের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং অত্যন্ত স্পষ্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নীতিবিদ্যার সাথে আমরা যদি যুক্তিবিদ্যার সম্পর্কটা নিয়ে আসতে চাই, সেখানেও কিন্তু তোমরা দেখবে যে নীতিবিদ্যা আমরা আচার আচরণ, ভালো মন্দ নিয়ে কথা বলি। ঠিক আছে? তো নীতিবিদ্যা আবারও তোমরা যদি বলো, নীতিবিদ্যা যার ইংরেজি হচ্ছে ইথিক্স, এটি মানুষের আচার আচরণ, ভালো মন্দ নিয়ে কথা বলে। ঠিক আছে? নীতি নিয়ে কথা বলে। সেখানে সে নীতিতে যদি যুক্তি না থাকে, অনৈতিকভাবে আমরা যদি একটি কাজ করি, তাহলে সেটা কি নীতিবিদ্যার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে? নিশ্চয়ই সেটি কখনো হবে না। এর জন্য নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার, অর্থাৎ একটা প্রিন্সিপলের, একটা যুক্তির, ঠিক আছে, সত্য মিথ্যা নির্ণয়ের যে সূত্র, মিথ্যাকে বর্জন করার যে সূত্র, সেটি কিন্তু নীতিবিদ্যা খুবই কার্যকর। এর জন্য আমাদের যুক্তিবিদ্যার প্রয়োগে সেখানে নীতিবিদ্যায় সাথে আমাদের যুক্তিবিদ্যারও খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তোমরা সেটা মনে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, যুক্তিবিদ্যার সাথে কিন্তু ব্যবসার একটা সম্পর্ক রয়েছে। তোমরা ভাবতে পারো যে আসলে যুক্তিবিদ্যার সাথে যারা ব্যবসায়ী, তারা কিভাবে যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত? তারা তো যুক্তিবিদ্যা পড়ে না। কিন্তু যে একজন ব্যবসায়ী যদি তোমাকে ব্যবসায় তুমি একটা জিনিস তাদের কাছ থেকে ক্রয় করতে গেলা, সেখানে তোমাকে ঠকিয়ে দিল, দেখা গেল একটা পচা জিনিস তোমার ধরিয়ে দিল, অন্ধকারে তুমি বাজার করতে গেলা, সেখানে একটা অচল অথবা একটা পচা জিনিস, বাসি জিনিস তোমার কাছে সে বিক্রি করে দিল,
তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা তুমি এসে বলবে, তুমি তাকে কি প্রশ্ন করতে পারো যে ভাই, আপনি যে কাজটা করলেন সেটা কি যৌক্তিক হলো? আমি অন্ধকারে তোমার কাছে বিশ্বাস করে চলে আসছিলাম, কিন্তু তুমি সে কাজটি তুমি কি করলে? অর্থাৎ আমাকে অযৌক্তিকভাবে তুমি ঠকিয়ে দিলে। যুক্তি হচ্ছে তুমি আমার কাছ থেকে টাকা রাখছো, বিনিময়ে তুমি আম, আহ, বিনিময়ে আমাকে ভালো জিনিসটা তুমি আমাকে দিবে। সেটা সেটা হচ্ছে একটা যুক্তিসঙ্গত কাজ, নীতিসঙ্গত কাজ। কাজেই ব্যবসার সাথেও, যে কোনো ব্যবসার ক্ষেত্রে যা তুমি যদি যুক্তিকে আয়ত্ত করতে পারো, যুক্তি জানো বা যুক্তি সমাজে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে একজন ব্যবসায়ীও তোমার কাছ থেকে উপকৃত হতে পারবে এবং তুমি নিজেও যুক্তিসঙ্গতভাবে এই তোমার অধিকারটুকু প্রতিষ্ঠা করতে পারবে। এর জন্য যুক্তিবিদ্যার সাথে ব্যবসায়িক সম্পর্ক খুবই জোরদার এবং খুবই ঘনিষ্ঠ রয়েছে বলে আমরা মনে করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যার সাথে আমাদের পেশাগত জীবন, প্রশ্ন হচ্ছে যে পেশাগত জীবনটা কি? পেশাগত জীবন, আমরা যে পেশায় থাকি না কেন, আমি কৃষিজীবী হই, আমি মৎস্যজীবী হই, আমি আমি চাকুরিজীবী হই, ঠিক আছে কিনা, আমি যে পেশাতেই রয়েছি, আমি ব্যবসার পেশা একটা পেশা। অর্থাৎ তুমি যে পেশায় থাকো না কেন, তুমি প্রকৌশলগত পেশায় থাকো, তুমি ডাক্তারি পেশায় থাকো, যে পেশায় থাকো না কেন, পেশাগত জীবনে তুমি যদি সৎ না হও, তুমি যদি যৌক্তিক না হও, তাহলে কি হবে? এই তোমার কাছ থেকে যারা সেবা পাবে, সেবা গ্রহীতা যারা, স্টেক হোল্ডার যারা, তারা তোমার কাছ থেকে সেবাটি গ্রহণ করতে পারবে না। এর জন্য তুমি যদি ছোটবেলা থেকেই যদি আমরা 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 যুক্তিবাদী হয়ে উঠি, আমরা যদি প্রতিটা কাজের পিছনে একটা যুক্তি খুঁজি এবং সে যুক্তির আলোকে যদি আমরা ওই পেশায় প্রবেশ করি, তাহলে আমার সমাজ সেখান থেকে উপকৃত হবে। যেমন আমি পড়াশোনা করে আমি পেশা হিসেবে বেছে নিই, আমি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করে আমি প্রকৌশলী হলাম, আমি একজন ইঞ্জিনিয়ার হলাম। কিন্তু আমার ভিতরে যদি অযুক্তি কাজ করে, যুক্তি আমার ভিতরে প্রবেশ না করে, তাহলে আমি সে একজন প্রকৌশলবিদ হয়েও জাতির জন্য আমি খারাপ কিছু নিয়ে আসতে পারি। আমি যথাযথ আমার ইঞ্জিনিয়ারিং পেশা থেকে সেখান থেকে আমি যে যত টাকার আমার কাছে সরকার দিল, আমি সে টাকার কাজ করলাম না, আমি একজন কন্ট্রাক্টর হলাম। আমি 1 কোটি টাকার কাজ করলে আমি 80 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা আমি অসৎভাবে সেটি মেরে দেওয়ার চেষ্টা করলাম, আমি ব্যবহার করলাম না, তাহলে কী হবে? 10 লক্ষ টাকার কাজ হবে। এভাবে একজন ইঞ্জিনিয়ার, সে যদি তার পেশাগত জীবনে, একজন ডাক্তার যদি পেশাগত জীবনে, একজন শিক্ষক, সে যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে, সে যথার্থভাবে ক্লাস না নেয়, ঠিক আছে, তাহলে কি হবে? পেশাগত জীবনে আমি জাতিকে ঠকানোর চেষ্টা করলাম। এতে করে কি হলে? কাজটা হলো অযৌক্তিক। বলো তোমরা, কাজটা কি হলো? অযৌক্তিক হলো। এবং সেই অযৌক্তিক কাজটা আমার জাতির জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার বিশ্বের জন্য ক্ষতিকর প্রভাব ফেললো এবং আমার দেশ জাতি তার সেবা থেকে বঞ্চিত হলো। শুধু শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য পেশাগত জীবনে যুক্তিবিদ্যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্ব, প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে নতুন হতে অনেকটাই নতুন মনে হচ্ছে যে আসলে নন্দন তত্ত্ব কী। আসলে তোমরা জেনে থাকবে প্রায়ই যে নান্দনিক এই শব্দটি, নান্দনিক শিক্ষা ব্যবস্থা, নান্দনিক চিকিৎসা শাস্ত্র, তো নান্দনিক একটি ব্রিজ, নান্দনিক একটি বাড়ি, নান্দনিক একটি বক্তৃতা, হ্যাঁ, এরকম শব্দগুলোর সাথে তোমরা পরিচিত। নান্দনিক শহর, ঠিক আছে, নান্দনিক জেলা, নান্দনিক ব্যক্তি, এর সাথে পরিচিত। এই নন্দন তত্ত্ব এর ইংরেজি হচ্ছে অ্যাস্থেটিক্স। মনে রাখবে তোমরা, অ্যাস্থেটিক্স। নন্দন তত্ত্ব হচ্ছে একটা শিল্পকলা, একটা শিল্প, যেখানে একটা নিরেট সত্য লুকিয়ে থাকে, একটা আকর্ষণ কাজ করে,
ঠিক আছে কিনা? একটা দেখার চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, মন ভুলানো কথা, মন জুড়ানো আকর্ষণ, ঠিক আছে? সেখানে তোমরা একটা আর্টিস্টিক কিছু সেখানে যুক্ত থাকে নন্দন তত্ত্বের সাথে। মনে রাখবে, যেখানে একটি আর্টিস্টিক বা নান্দনিক কিছু যুক্ত থাকে সেটি অবশ্যই যৌক্তিক হতে হবে। সেই কালারের সাথে অন্য কালারের মিল থাকতে হবে। একটি 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 রঙের সাথে আরেকটা রঙের সামঞ্জস্যতা থাকতে হবে। একটি কথার সাথে আরেকটা কথার সামঞ্জস্যতা থাকতে হবে। একটি মিল থাকতে হবে, ঠিক আছে কিনা? বক্তৃতার সেখানে একটা আকর্ষণ থাকতে হবে, মন ভোলানো কথা থাকতে হবে, ঠিক আছে? প্রাণ জোড়ানো কথা থাকতে হবে। তাহলেই তুমি তাকে আকর্ষণ বলছো, তাকে নন্দন বলছো, ঠিক আছে? সেই নন্দন তত্ত্বের সাথে আমাদের যুক্তিবিদ্যার সম্পর্ক রয়েছে। কারণ নন্দন তত্ত্ব নান্দনিক হতে হলে সেখানে যুক্তি থাকতে হবে, সেখানে সত্যতা থাকতে হবে, সেখানে মঙ্গল থাকতে হবে, ঠিক আছে কিনা? আমাদের ভালোবাসা জড়িয়ে থাকতে হবে, মানবিকতা থাকতে হবে। তাহলেই সেখানে নন্দন তত্ত্ব কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্ব খুবই সম্পর্কযুক্ত এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার ক্লাসের সাথে যুক্ত ছিলে। আর আমরা যুক্তিবিদ্যার প্রয়োগ নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? যেমন আমাদের গণিতের সাথে, কম্পিউটারের সাথে, সমাজ সংস্কৃতির সাথে, আমাদের খেলাধুলার সাথেও কিন্তু যুক্তিবিদ্যা জড়িত, ঠিক আছে? একটা খেলোয়াড় যদি সে যথার্থভাবে ফুটবল খেলার যে কথাটা বলছিলাম, যে তোমাদের খেলোয়াড় জীবনের কথা, সেখানেও কিন্তু যুক্তি জড়িত রয়েছে। যেমন ফুটবল খেলার যে আইন রয়েছে, ঠিক আছে কিনা? ব্যাডমিন্টন খেলার যে আইনগুলো রয়েছে, ঠিক আছে? ক্রিকেট খেলার যে আইন রয়েছে, সেখানে কিন্তু যুক্তিযুক্ত, এর জন্য ওই আইনটা এখানে সংযোজিত হয়েছে। সেখানে যদি কেউ ভায়োলেট করে না মানে, তাহলে কী হবে? তার ফাউল হবে, অসদাচরণ হবে। এই জন্য যুক্তিবিদ্যা আমাদের সব ক্ষেত্রে আমাদের সাথে সম্পর্কিত এবং জড়িত। তো আমি আবারও বলবো যে তোমরা এতক্ষণ আমার সাথে যুক্ত হয়েছিলে। তোমরা শুনেছ, বক্তৃতা শুনেছ। এখন কোভিড-19 অথবা করোনা ভাইরাস কিন্তু চলে যায়নি। এখনও পশ্চিমা বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি হানা দিয়েছে তোমরা যেন ইউরোপ, আমেরিকাতে বা অন্যান্য শীতপ্রধান দেশগুলোতে। আমাদের দেশেও শীত কিন্তু চলে আসছে। সেখানে অত্যন্ত সাবধানভাবে এই ভাইরাস বা এই ফ্লুটা যেন তোমাদেরকে আক্রমণ না করে, আমাদেরকে আক্রমণ না করে, সেটি দোয়া করতে হবে বেশি বেশি করে, এবং আমাদের সুরক্ষা নিয়ে চলতে হবে। আমাদেরকে সবসময় কখনো ঠান্ডা লাগানো যাবে না, মনে রাখতে হবে, এবং ঠান্ডা পানিও খাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এবং তোমরা মাস্ক ব্যবহার করতে, বারবার যেটি বলা হচ্ছে, বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশের এই দেশগুলোতে, যেখানে নাতিশীতোষ্ণ দেশের অঞ্চল, এখানে শীত চলে আসছে, এখন আমাদের মাস্ক পরতে হবে এবং ঠান্ডার কাপড়, একটু উষ্ণ কাপড় আমাদের পরিধান করতে হবে, যাতে তোমরা আমাদের প্রিয় শিক্ষার্থীরা যাতে করোনা ভাইরাসে তোমরা আক্রান্ত না হও। এর জন্য এখনও সরকার কিন্তু দেখো, এখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও বন্ধ রেখেছে। অনলাইনে আমরা ক্লাস দিচ্ছি, কারণ তোমরা যাতে সুরক্ষিত থাকো। তোমরা আমাদের আগামীর ভবিষ্যৎ, তোমরা আমাদের আগামীর স্বপ্ন, আগামীর বাংলাদেশ। তোমরা যদি ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে আমরা আগামীতে আমাদের এই প্রিয় বাংলাদেশকে, আমাদের পৃথিবীকে আমরা ভালো রাখতে পারবো, সে প্রত্যাশা রাখি আমি তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই তোমরা। আল্লাহ হাফিজ।